সরকার যদি মুখ্য ব্যক্তি হয়ে যায় তাহলে পরে আবার অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। আবার নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল না হয় তাহলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ডক্টর ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দায়িত্বশীল ভূমিকায় পালন করে যাচ্ছে। তবে 25 বছর পরে মানুষ কিন্তু একটা ভোটাধিকার প্রয়োগ করার একটা জায়গায় এক ধরনের মুখিয়ে আছে যে ব্যালটের সামনে যাওয়ার জন্য, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। সরকার একবার বিএনপির চাপে ডান দিকে যায়, একবার জামাতের চাপে বাম দিকে যায়, এনসিপির চাপে তারা স্থবির হয়, এরকম প্রবণতা আমরা দেখেছি। যে জনগণ যে আসলে গণতন্ত্রের দিক থেকে জনগণই যে ক্ষমতার উৎস, এবং আমরা যে জনগণের কাছে আজকে যেতে বাধ্য হচ্ছি, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, এই দৃশ্যটা, এই অনুভূতিটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন মিস করেছে। দেখেন, আমাদের ক্লান্তিতে সারা শরীর ভেঙে যাচ্ছে, তারপরে যখন কেউ ফোন করছে তার সাথে খুব বিনীত ভঙ্গিতে কথা বলতে হচ্ছে। যখন লোকেরা হাত তুলছে তাদের দিকে সালাম তুলে ধরতে হচ্ছে, তাদের সাথে হাত মিলাতে হচ্ছে। এই যে একটা জনগণের কাছে মানে আমাদের একটা অব্লিগেশন, এই জিনিসটা মানে একটা নতুন করে আমাদের কাছে ধরা দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির শনি ও রোববারের নিয়মিত টক শো 50 মিনিটসে। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় জমজমাট ভোটের মাঠ। শেষ মুহূর্তের প্রচারণায় এখন জমজমাট সারা দেশে ভোটের মাঠ। সারা দেশে নির্বাচনী প্রচারণা শেষ করে প্রধান দুই জোটের দুই প্রধান শীর্ষ নেতা, একদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আর একদিকে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এখন ঢাকায় নির্বাচনী জনসভা এবং গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। তারা এই নির্বাচনী প্রচারণায় পারস্পরিক শাণিত আক্রমণের পাশাপাশি নিজেদের পক্ষে ভোটারদের টানতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। কেমন নির্বাচন হবে, কারা আসবে ক্ষমতায়, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আমাদের অতিথিরা কি ভাবছেন শুনবো তাদের কথা। আসুন শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হয়ে আমার ঠিক বামে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, তারপরেই রয়েছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র সাংবাদিক এম আবদুল্লাহ, আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত রয়েছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আলোচনা শুরু করতে চাই শামসুজ্জামান দুদু আপনাকে দিয়েই। জমজমাট ভোটের মাঠ, আমাদের বিষয়বস্তু হচ্ছে এটি। 12ই ফেব্রুয়ারি কেমন নির্বাচন হচ্ছে বলে আপনি মনে করেন? শেষ জিজ্ঞাসাটাই আমি আপনার ধন্যবাদ জানিয়ে বলতে চাচ্ছি, জমজমাট শুধু না, এই নির্বাচন ইতিহাসে উল্লেখযোগ্য নির্বাচন হিসাবে চিহ্নিত হবে। এই কারণে দীর্ঘ 16-17টা বছর ধরে দেশের মানুষ গত পতিত সরকারের সময় ভোট দিতে পারে নাই। তো দেড় যুগের অধিককাল তারা ভোট দিতে চেয়েছে তার পছন্দ মার্কা দল প্রার্থীকে, কিন্তু সেটি সম্ভব হয় নাই। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় 14 সালে নির্বাচন নামে একটা তামাশা হয়েছে। 18 সালের ভোটটা তো তার আগের দিন রাত্রি হয়ে গেছে। আর 24-এ যে নির্বাচন, এটা জগৎ বিখ্যাত আমি এবং ডামি, অর্থাৎ বাংলাদেশের যে ভোটের রাজনীতির বিষয়ে মানুষের আগ্রহ ছিল, সেটা এই তিনটা নির্বাচনে প্রচণ্ডভাবে হোঁচট খায়। তো সেই বিবেচনায় 24 সালের গণঅভ্যুত্থানে সেই অধিকারটা মানুষ ফিরে পেয়েছে যে তারা তার পছন্দের দল মার্কা ব্যক্তিকে তারা ভোট দিতে, আগামী আর 2-1 দিনের মধ্যেই যে ভোট ইলেকশনটা হবে সেখানে তারা ভোট। এই অর্থে এটা অনেক দিনের স্বপ্ন পূরণের একটা সুযোগ, অনেক দিনের আকাঙ্ক্ষার বাস্তবায়নের একটা সুযোগ। আর আমার যতটুকু আমি দেখেছি শুনেছি, বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে গ্রামের প্রান্ত অঞ্চল থেকে রাজধানীতে, হ্যাঁ, এটাকে জমজমাটি বলা যায়। যে যার সামর্থ্য মতো প্রচারণা করছে। বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল তারা তাদের মতো করে করছে। একটি দল নিষিদ্ধ আছে যারা ভোটের রাজনীতিটাকে ধ্বংস করে চলে, সেটা আওয়ামী লীগ। কিন্তু সব দলই হয় দলীয়ভাবে
নাই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ না হয় জোটগতভাবেও। অথবা জোট করে। যেমন বিএনপি আপনি যেমন উল্লেখ করলেন দুটো জোট নাই, জোট একটি আছে 11 দল। এখন 11 দলও বলা ঠিক হবে না, যেহেতু চরমনায়ের পীর সাহেব বেরিয়ে গেছে, সেখানে 10 দলীয় একটি জোট জামাতের নেতৃত্বে। আর বিএনপি একসময় জোট ছিল, এখন বিএনপি জোটে না, এককভাবে নির্বাচন করছে। যারা বিএনপি সময়ে সমমনা আন্দোলনে ছিল, তাদের কিছু প্রার্থীকে আমরা মানে ওখানে আমাদের প্রার্থী দিই নাই, সমর্থন দিয়েছি অন্যান্য দলের প্রার্থীকে। আসন বিন্যাস সমঝোতায়, এটা সমঝোতায় বলা যায়। হ্যাঁ, তো সেই হিসাবে জোট একটি, সেটি হচ্ছে 10 দলীয়। আরেকটি জোট আছে, সেটা হচ্ছে বাম ঘরানার একটা গণতান্ত্রিক ঐক্য জোট, সম্ভবত এই নামে তাদের একটা জোট আছে। এই দুটি প্রধান জোট নিয়ে আর অন্যান্য রাজনৈতিক দল তাদের মতো করে সক্রিয়ভাবে নির্বাচন করছে। এবং আমার ধারণায় যে এই নির্বাচনে এখনো কিন্তু বড় ধরনের কোনো আইন শৃঙ্খলার দিক থেকে বা অন্যান্য দিক থেকে চোখে পড়ার মতো বিশৃঙ্খলা কোনো জায়গায় আমি অন্ততপক্ষে আমার নজরে পড়েনি। নির্বাচনের দিন সবাই অনেক ধরনের কথা বলছে, অনেক ধরনের ভাবনা চিন্তার উল্লেখ করছে, কিন্তু আমার মনে হয় এই নির্বাচনটা উল্লেখযোগ্য হবে, শান্তিপূর্ণ হবে, উৎসব মুখর হবে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফিরবো আবার আপনার কাছে। এম আব্দুল্লাহ, জমজমাট ভোটের মাঠ, 12ই ফেব্রুয়ারি আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন বা কি হতে যাচ্ছে? ধন্যবাদ। এসো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা, সহ আলোচক দুদু ভাইকেও শুভেচ্ছা, আপনাকে শুভেচ্ছা। দেখুন, এবারের নির্বাচনটি কিন্তু ভিন্নমাত্রিক নির্বাচন। আমি যেটা সবসময় বলছি, লিখছি, যে এটা অন্য কোনো নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের কোনো নির্বাচনের সাথে এটা মেলানো যাবে না। এই নির্বাচনটার প্রধানত বৈশিষ্ট্যটা হচ্ছে, এই নির্বাচনটি বলা যায় ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে ভোটারদের জন্য এটা প্রায় 25 বছর পরের একটি নির্বাচন। কারণ হচ্ছে অনেকে এটাকে 17-18 বছর বলেন, কিন্তু বাস্তবে হচ্ছে এটা 25 বছর বলতে হবে। এই কারণে 2001 সালের পরে বাংলাদেশের সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন হয়েছে এরকম নির্বাচন কিন্তু আর হয় নাই। 2008 সালের নির্বাচনটির ব্যাপারে অনেকে তেমন কোনো আপত্তি জানান না, কিন্তু এই নির্বাচন কাছে থেকে আমি যেহেতু ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের রিপোর্টিংয়ের সাথে জড়িত ছিলাম, 2008 সালের নির্বাচনও খুব কাছে থেকে দেখেছি সেখানে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে ফলাফলের ক্ষেত্রে, এবং আগের রাতে যেসব কাণ্ডকীর্তন করে বিএনপিকে মাঠছাড়া করে দেওয়া হয়েছিল, এক ধরনের অসহায়ত্বের মধ্যে কিন্তু সে নির্বাচনটি হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সে 2008 সালের নির্বাচনে যেতেই রাজি ছিলেন না, কারণ তার কাছে ইনফরমেশন ছিল যে এই নির্বাচনের ফলাফলটি পূর্ব নির্ধারিত। সেখানে যে নির্বাচনে 2008 সালের কথা বলছি, সে নির্বাচনে যে সত্যিকারের জনমতের প্রতিফলন ঘটবে না সেটা কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন। কিন্তু তার অনীহা সত্ত্বেও একটা পর্যায়ে জোটগত চাপের কারণে কিন্তু শেষ পর্যন্ত সে নির্বাচনে গিয়েছিলেন। যা হওয়ার তাই হয়েছে, কারণ ভারতের সাথে মইনু আহমেদদের বোঝাপড়ার যে পাতানো নির্বাচন, সেটি কিন্তু 2008 সালেও ছিল, কিন্তু সেটা এমনভাবে হয়েছে যে সেটাকে আমরা বিতর্কের জায়গায় সেভাবে তুলে ধরতে পারিনি। এটা একটা বড় ব্যর্থতা। সেই নির্বাচন কিন্তু ফলাফল চ্যালেঞ্জও হয়েছিল, অনেকগুলো কোর্ট পর্যন্ত গিয়েছিল, পরে এগুলো আস্তে আস্তে কিন্তু এটা থেমে গেছে, যে কারণে সেটা খুব বেশি আলোচনা। সেদিক থেকে যদি আমি বলি যে 25 বছর পরে মানুষ কিন্তু একটা ভোটাধিকার প্রয়োগ করার একটা জায়গায় এক ধরনের মুখিয়ে আছে, যে ব্যালটের সামনে যাওয়ার জন্য, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এই যে একটি প্রেক্ষাপট, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 25 বছরের মধ্যে একটি জেনারেশন বলা যায় বদলে গেছে, এবং সেখানে যে কারণে আমাদের হিসাবে আছে যে প্রায় 5.5 কোটির মতো শুধুমাত্র তরুণ ভোটার, যারা নতুন ভোটার হিসেবে এবারে সত্যিকার অর্থে ভোট দিবে। এছাড়া আরও অনেক চেঞ্জ কিন্তু এই নির্বাচন। আরও যেই কারণে এবারের নির্বাচনটি ভিন্নতা আছে, সেই নির্বাচনটি হলো বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে আমরা যদি 75-এর আগে পরে এবং বেশিরভাগ নির্বাচনেই আওয়ামী লীগের মতো একটি দল এর নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেই দলটি এবারে গণহত্যার দায়ে অভিযুক্ত হয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে তাদেরকে ছাড়াই নির্বাচন হচ্ছে। তারা কিন্তু স্বৈরাচারের আমলেও নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা জানি যে 86 সালের নির্বাচনে বেঈমান, নিজেদেরকে আত্মস্বীকৃত বেঈমান প্রমাণ করে কিন্তু সে নির্বাচনে তারা গিয়েছিল। তো সুতরাং এই নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এবং জামাতের মতো একটি দল যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গায় প্রায়
চলে এসছে এবং তারা ক্ষমতা প্রত্যাশী হিসেবে তারা আবির্ভূত হয়েছে বলে তাদের বক্তব্য অনুযায়ী তারা আশা করছে। তো এটাও কিন্তু একটা নতুন মাত্রা এবারের নির্বাচনটার। এর বাইরে এর আগের নির্বাচনগুলোতে যেগুলো আমরা যদি 1991 সাল বলি, 96 এবং 2001 সাল, এই তিনটি নির্বাচন মোটামুটিভাবে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন বলা হয়। এই নির্বাচনগুলোতে যেভাবে দলীয় ভাবে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে জোট ছিল বটে, জোটের বাইরেও অনেকগুলো দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। 147টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে 91 সালের নির্বাচনে। তারপরে 84টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে 96 নির্বাচনে, এবং 2001 সালের নির্বাচনে প্রধান দুটি জোট ছিল বটে, কিন্তু তার বাইরেও বিপুল অনেকগুলো দল। এবারে প্রেক্ষাপট আইনগত কারণেই এবারে অবস্থাটা এমন হয়েছে যে অনেকগুলো দল মার্জ হয়ে যেতে বাধ্য হয়েছে, যেহেতু প্রতীক জোটবদ্ধ হতে হলে আলাদা প্রতীক, নিজেদের প্রতীকে নির্বাচন করতে হবে, যে কারণে অনেকগুলো দল বিলুপ্ত ঘোষণা করে নিজেরা কিন্তু মার্জ হয়ে নির্বাচন করছে। এটাও বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটা নতুন মাত্রা, যে নির্বাচন উপলক্ষে দল শুদ্ধ বিলুপ্ত করে দিয়ে তারা অন্য দলের সাথে একাকার হয়ে গেছে। তো এইসব বৈশিষ্ট্যপূর্ণ একটি নির্বাচন কিন্তু। এবং প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হচ্ছে 2024 সালে বাংলাদেশে একটি বড় ধরনের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ, নতুন একটি আকাঙ্ক্ষার জায়গার বাংলাদেশ, যেই জায়গাটাতে আমরা গতানুগতিক, যে আপনি এবারে লক্ষ্য করবেন যে ইশতেহারগুলো দিয়েছে, এই ইশতেহারগুলো অতীতের কোনো ইশতেহারের সাথে মিলবে না। এবারের ইশতেহারে দলগুলো, প্রতিদ্বন্দ্বী দলগুলো বাধ্য হয়েই কিন্তু রাষ্ট্র সংস্কারের বিষয়টিকে প্রাধান্য দিতে হয়েছে, কারণ 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের প্রধান যে আকাঙ্ক্ষার জায়গাটা, জন আকাঙ্ক্ষার জায়গাটা, সেটা হচ্ছে কিন্তু যে রাষ্ট্রটাকে সংস্কার করতে হবে, আর যাতে ফেসিবাদ ফিরে আসতে না পারে, আর যাতে কোনো দল ক্ষমতায় গিয়েই স্বৈরাচারী হয়ে না উঠতে পারে, ক্ষমতায় গিয়েই যাতে ক্ষমতাটা পাকাপোক্ত করার জন্য ফন্দি ফিকির করতে না পারে, নানান ম্যানিপুলেশন না করতে পারে। এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু এবারের নির্বাচনটাতে সবাইকে কিন্তু সেভাবে ইশতেহার দিতে হয়েছে। এই সব বৈশিষ্ট্য সত্ত্বেও আরও অনেকগুলো কারণে এবারের নির্বাচনটা বাংলাদেশের ভাগ্য নির্ধারণী নির্বাচন। এবারের নির্বাচনটা যদি সুষ্ঠু না হয়, অতীতের নির্বাচনগুলোর ধরন ছিল একরকম, এক প্রেক্ষাপট ছিল। এবারের নির্বাচন যদি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যদি সম্পন্ন করা না যায়, বাংলাদেশের ভাগ্যে কিন্তু স্বাভাবিকভাবে যে ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকতো অন্য নির্বাচন, তার চেয়েও অধিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। গণতন্ত্র বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে, ফেসিবাদ ফিরে আসার যে আশঙ্কা রয়েছে। এই জাতীয় বিষয়গুলোকে মাথায় রেখে আমরা, যেমনটি দুদু ভাই বলছিলেন, আমিও প্রত্যাশা করি যে নির্বাচনটি, এখনো পর্যন্ত নির্বাচনের প্রচারাভিযানে 2-4টি ঘটনা ঘটেছে, একজন রাজনৈতিক নেতার মৃত্যুর ঘটনাও ঘটেছে, তারপরও আমরা মনে করি যে এই নির্বাচনটি এখনো পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে, যে নির্বাচনটি আশা করা যায় একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন আমরা দেখতে পাবো 12 তারিখে। এর ব্যত্যয় ঘটবে কিনা এটা নির্ভর করবে প্রতিদ্বন্দ্বী প্রধান দুটি দলের উপর। তারা যদি যে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য যেনতেনভাবে নির্বাচনের মাঠে যদি পরস্পরের প্রতি অসহিষ্ণু হয়ে ওঠে, তাহলেই কিন্তু এই নির্বাচনটা ক্ষতিগ্রস্ত হবে। আমি বিশ্বাস করি যে এই ব্যাপারে সবাই সচেতন আছে, সেই কারণে আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু হবে। অসংখ্য ধন্যবাদ এম আবদুল্লাহ। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। জনাব মঞ্জু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হবার জন্য। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, জমজমাট ভোটের মাঠ, 12ই ফেব্রুয়ারি কেমন নির্বাচন আপনি প্রত্যাশা করেন? ধন্যবাদ। আমার দুদু ভাই এবং এখানে আব্দুল্লাহ ভাই আছেন। আমার গলা একটু ভাঙা, বুঝতে পারছেন, নির্বাচনী কার্যক্রমে সারাক্ষণ কথা বলতে হচ্ছে, নানা জায়গায় যেতে হচ্ছে। খুব ভালো লাগছে যে জনগণ যে আসলে গণতন্ত্রের দিক থেকে জনগণই যে ক্ষমতার উৎস, এবং আমরা যে জনগণের কাছে আজকে যেতে বাধ্য হচ্ছি, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, এই দৃশ্যটা, এই অনুভূতিটা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন মিস করেছে। দেখেন, আমাদের ক্লান্তিতে সারা শরীর ভেঙে যাচ্ছে, তারপরে যখন কেউ ফোন করছে তার সাথে খুব বিনীত ভঙ্গিতে কথা বলতে হচ্ছে। যখন লোকেরা হাত তুলছে তাদের দিকে সালাম তুলে ধরতে হচ্ছে, তাদের সাথে হাত মিলাতে হচ্ছে। এই যে একটা জনগণের কাছে মানে আমাদের একটা অব্লিগেশন, এই জিনিসটা মানে একটা নতুন করে আমাদের কাছে ধরা দিয়েছে। আমরা যখন ক্যাম্পেইনিং এ যাচ্ছি,
গণসংযোগে যাচ্ছি, তখন অনেকে আবার জিজ্ঞাসা করছে যে শুধু এখন আসছেন, ভোটের সময় আসছেন, পরে কি আসবেন আবার? এই যে আবার প্রতিশ্রুতি দিতে হচ্ছে, না পরে আবার আসবো, এই জনগণের কাছে জবাবদিহিতা দায়বদ্ধতার জায়গাটাই হচ্ছে গণতন্ত্র এবং নির্বাচনের জন্য অত্যন্ত মানে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা। তো এটা আমরা শত ক্লান্তি সত্ত্বেও এটাকে খুব মানে এনজয় করছি, এবং জনগণও আশা করি এটাকে খুব এনজয় করছেন। এই পরিবেশটা যদি সঠিক থাকে, কেউ যদি পরাজয়ের ভয়ে বা হেরে যাওয়ার ভয়ে যদি কেউ জোর প্রয়োগ করা, বল প্রয়োগ করা, কূটকৌশলের আশ্রয় না নিয়ে এটাকে এক ধরনের আহ, মানে বলা যায় যে ফেয়ার প্লে মেন্টালিটি নিয়ে যদি এটাকে নির্বাচনটা করেন, তাইলে আমার কাছে মনে হয় যে আমরা একটা ভালো নির্বাচন দেখতে পাবো, এবং বাংলাদেশের মানুষ বহুদিন পর একটা প্রকৃত গণতন্ত্রের একটা মানে টেস্ট তারা পাবে। তো অসংখ্য ধন্যবাদ এবারের আপনাকে। ইলেকশনটা আমাদের জন্য হ্যাঁ, আপনাকে ছোট্ট করে আরেকটি প্রশ্ন করতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নির্বাচনের অনুকূলে দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছি একদম প্রথম থেকে। আপনার সাথে টক শোতে আমি মনে থাকার কথা আমি বেশ কয়েকবারই বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা কিন্তু খুব দৃঢ়চেতা পাচ্ছি না। তাদের তাদের অবস্থানটা একটু দুর্বল পাচ্ছি। তাদের ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি জায়গাটা থেকেও আমাদের কাছে প্রশ্ন তৈরি হচ্ছে। এমনকি নির্বাচন কমিশনকেও আমরা খুব দৃঢ় আকারে এখন পর্যন্ত পাইনি। জি, রাজনৈতিক দল যেহেতু যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, বেশিরভাগ রাজনৈতিক দলই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। গণ অভ্যুত্থানে তারা ভূমিকা রেখেছেন, গণ অভ্যুত্থানে তারা নির্যাতিত হয়েছেন, এর আগেও তারা নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন। ফলে এখানে খুব বড় ধরনের সংঘাত সংঘর্ষের আশঙ্কা নাই। কিন্তু নির্বাচন যেহেতু একটা ক্ষমতার পালাবদল বা ক্ষমতা গ্রহণের একটা জায়গা থাকে, কোনো কোনো ক্ষেত্রে আপনার তৃণমূল পর্যায়ে সংঘাত সংঘর্ষ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে প্রশাসনের যে নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার, প্রশাসনের যেরকম সবাইকে মিলেমিশে ম্যানেজমেন্টের জায়গাটা থাকা দরকার, সেই জায়গায় প্রশাসনের যথেষ্ট ঘাটতি আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত যতটুকু হয়েছে, আমি জনাব আবদুল্লাহর সাথে একমত। এখন পর্যন্ত বড় ধরনের ভায়োলেশন বা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে বলে মনে হচ্ছে না, কিন্তু উপাদানগুলো কিন্তু আছে। বিশেষ করে আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় মারামারি হওয়া, প্রার্থী মারা যাওয়া, তারপরে আরো বিভিন্ন রকমের পরিস্থিতি কিন্তু আহ, তৈরি হয়েছে সেরকম। তো এই জায়গা থেকে আমি যেটা মনে করি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গাটা আজকে 8 তারিখ, আজকে থেকে আমরা শুনেছি নির্বাচনের ফুল প্লেজেড ডেভেলপমেন্ট হবে। জি। আহ, নির্বাচনের ফুল প্লেজেড ডেভেলপমেন্ট হবে বলে আমরা শুনেছি। তো আমরা আশা করছি যে এটা মানে এই আরো উন্নতি জায়গাটায় ঘটবে, সরকার যথেষ্ট গুরুত্ব দেবে। আরো উন্নতি জি। ঘটবে। জি, আপনি থাকবেন আমাদের সঙ্গে। শামসুজ্জামান দুদু, আবার ফিরতে চাই আপনার কাছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নির্বাচনের অনুকূলে দেখছেন, কি মনে করেন আপনি? এখনো তুলনামূলকভাবে উদ্বেগ প্রকাশ করার মতো অবস্থা আছে এটা আমার কাছে মনে হয়নি। জি, প্রথম কথা হচ্ছে গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে সেই সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে ভূমিকা, যৌক্তিক কারণেই তারা একটা চাপের মধ্যে আক্রমণের মুখে 5 আগস্টের দিন এবং আগে ছিল, এটা অস্বীকার করা। এবং গণঅভ্যুত্থানের পরে কেউ কেউ একেবারেই মানে পালিয়ে গেছে, মানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলছে। তো সেটি এখন তারা অনেকটাই মানে তাদের অবস্থানটা সুসংগত করছে, কামব্যাক বলা যাবে। হ্যাঁ বলা যাবে। আমার কাছে মনে হয়েছে। এবং এটি সে তারা শুধু করেছে এমন না, কিছু মোবের ঘটনা থাকলেও দেশবাসী, রাজনৈতিক দল, প্রশাসন সবাইয়ের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে, কারণ পুলিশ এটা মানে আপনি সভ্য সমাজে মানে তারা যে ভূমিকাটা অতীতে নিয়েছে সেটা সংশোধিত আকারে হলেও আমাদের নিরাপত্তাজনিত সার্বক্ষণিকভাবে তাদের প্রয়োজন। আর নির্বাচনে তো প্রথম পুলিশ, তারপরে মিলিটারি থাকে, মিলিটারি একেবারে শেষে, ওদিকে আনসার বাহিনী, বিজিবি, মানে বিভিন্ন বাহিনী মিলে সমন্বিতভাবে কিন্তু কাজ করে। সেই হিসাবে আইন শৃঙ্খলা না, পরিস্থিতি এবার তো সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবেই না, তারা তো সরাসরি একেবারে ইনভলভই থাকবে, right? দোরগোড়া পর্যন্ত যাবে, এটা তারা উল্লেখ করেছে। এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। হ্যাঁ, তবে এখানে উদ্বেগ একটা আছে জি, যে এখনো পর্যন্ত
পরিষ্কার, এখনো পর্যন্ত ভালো, টুকটাক ঘটনা বাদে। ঈশান কোণে কোনো মেঘ? আমাদের পূর্ব অভিজ্ঞতা হচ্ছে সরকারের ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা, আর ষড়যন্ত্রমূলক কোনো পরিস্থিতি যদি থাকে তাহলে তার প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়, তো সেগুলো যদি আমরা সবাই মিলেমিশে, মানে কারণ প্রেক্ষাপটটা কিন্তু আগের থেকে ভিন্ন এখন। রাইট। সেই জন্যে আমরা সবাই চাচ্ছি, শুধু বিএনপি না, সকল রাজনৈতিক দলগুলো এবং দেশবাসীও একটা চাচ্ছে সুষ্ঠু উৎসবমুখর নির্বাচন। অসংখ্য ধন্যবাদ। এম আব্দুল্লাহ, কি বলবেন আপনি? না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো উদ্বেগের জায়গাটা থাকতে হবে। উদ্বেগের জায়গা না থাকলে, কিছুটা শঙ্কার জায়গা না থাকলে সতর্কতা থাকবে না। কিন্তু এবারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে চ্যালেঞ্জের জায়গাটা, সেটা আমি মনে করি যে প্রতিদ্বন্দ্বী দুটি রাজনৈতিক দল তাদেরকে মাথায় রাখতে হবে যে যদি তাদের কোনো সংঘাতের কারণে কোনো একটি মানে কেন্দ্রে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়, তাহলে কিন্তু পুরো আসনের নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে, মানে স্থগিত হয়ে যাবে। এবারে কিন্তু আইনে তাই করা হয়েছে। তো এটা কিন্তু তাদের স্বার্থেই, প্রার্থীদের স্বার্থেই কিন্তু তাদেরকে, তাদের কর্মীদেরকে, নেতা কর্মীদেরকে সংঘাতে জড়ানো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। তা না হলে কেউ একটু পরিকল্পনা করলে একটি বা দুটি কেন্দ্রের নির্বাচনটা যদি ভণ্ডুল করে দিতে পারে, তাহলে পুরো আসনের নির্বাচনটা স্থগিত হয়ে যাবে এবং সেই আসনে কোনো ফলাফল পাবে না। এরকম যদি 20টা 10টা আসনে এ ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু ফলাফল নির্ধারণে কিন্তু এটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। তো এই জন্য প্রত্যেক প্রার্থীকে কিন্তু এ ব্যাপারে সজাগ থাকতে হবে। আমার শঙ্কার যে জায়গাটা, সেটা হলো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে পতিত আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটেছে। তারা ভোটের হিসাব নিকাশের কারণে তারা কিন্তু অনেককে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে আশকারা দিয়েছে, এবং আওয়ামী লীগের যারা অতীতে সন্ত্রাসের সাথে জড়িত ছিল এমন অনেকও যারা একেবারে চিহ্নিত না, মানে মানুষের কাছে এরকম ছাড়া বাকি সবাইকে কিন্তু নানানভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে এরা কিন্তু এখানে মিলেমিশে ভোট কেন্দ্রে যাবে। যদিও আওয়ামী লীগের সিদ্ধান্ত এখনও, গতকালও আমি শুনলাম যে ভোট না দেওয়ার জন্য তাদের নেতাকর্মীদের আর তাদের কথা শুনছে বলে মনে হয় না আর কি অবস্থা। তাদের কথা যদি শুনতো তাহলে এতদিনে তারা অনেক অস্থিরতা সৃষ্টি করার কিন্তু ষড়যন্ত্র করেছিল, সেগুলা সফল হতো। কিন্তু যদি আওয়ামী লীগের এসব একাকার হয়ে যাওয়া নেতাকর্মীরা যদি সেখানে কেন্দ্রে যায় মিলেমিশে, সেক্ষেত্রে তারা কোনো নাশকতার সুযোগ পেলেই কিন্তু নাশকতার চেষ্টা করবে। এই জায়গাটাতে দুটি দলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারো উস্কানিতে কোনো রকম কেউ যদি একটু সূত্রপাত করে দেয়, বাকি কাজটা কিন্তু আওয়ামী লীগের লোকজন সেরে ফেলবে। সুতরাং প্রতিদ্বন্দ্বী দলগুলোকে কিন্তু এ ব্যাপারে অত্যন্ত সজাগ থাকতে হবে, এবং কেন্দ্রকে ঘিরে যে সমাবেশগুলো ঘটে সেখানে প্রচারণার জন্য, সেখানে আওয়ামী লীগের চিহ্নিত যারা অতীতের সন্ত্রাসের সাথে জড়িত ছিল, মাসল পাওয়ার দেখিয়েছে, তাদেরকে কোনোভাবে কিন্তু আশ্রয় প্রশ্রয় এভাবে কেন্দ্রের কাছাকাছি দেয়া যাবে না। তাহলে কিন্তু কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে একটু সূত্রপাত করতে পারলে বাকি সুযোগটা তারা নেবে, এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস করে নির্বাচনটা ভণ্ডুল করে দিতে পারলে, 2-4টা কেন্দ্রে ভণ্ডুল করতে দিতে পারলে ওই আসনের কিন্তু নির্বাচনের বাতিল হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রধান যে রাজনৈতিক দল জোট, তাদেরকে এই ব্যাপারে খুবই সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে তাদেরকে। আপনি পুলিশের কোনো ভূমিকায় কোনো পরিবর্তন দেখেন? তাদের পুলিশের ভূমিকায় পুলিশ কিন্তু সুযোগ সন্ধানে আছে। পুলিশের মধ্যে এখনো পর্যন্ত 60 থেকে 70% পুলিশই, যেটা বেনজির বলেছিলেন যে এখনো পর্যন্ত পুলিশে 80% হলো তাদের আওয়ামী লীগের অনুগত পুলিশ। তো সেটা যদি আমরা আরো রক্ষণশীলভাবে দেখি, সেটা যদি 50% হয়, 60% হয়, তাহলে এই পুলিশগুলো কিন্তু স্বরূপে ফেরার একটা চান্স খুঁজবে। আমরা ঢাকাতে কিন্তু দুদিন আগে ইনকলাব মঞ্চের সঙ্গে যে আমরা দেখেছি সেখানে কি ধরনের আচরণ তারা করেছে, কি ধরনের হিংস্রতা দেখিয়েছে, বিশেষ করে সাংবাদিকদের উপর কিভাবে তারা ছড়া হয়েছে, এবং ইনকলাব মঞ্চের উপরও প্রতিশোধমূলক যে ধরনের আচরণ করেছে। তো এরা কিন্তু এ ধরনের সুযোগের অপেক্ষায় থাকবে। আওয়ামী ক্যাডার যারা পুলিশে নিয়োগ পেয়েছে, তারা এখনো পর্যন্ত চাকরির ভয়ে বা নানান কারণে কিন্তু সংযত আছে, গাপটি মেরেছিল। তারা যদি কেউ যদি ওখানে কোনো এলাকায় নির্বাচনে যদি একটা সুযোগ করে দেয়, পুলিশও সেই ক্ষেত্রে কিন্তু নানানভাবে পরিস্থিতিকে আরও গোলাটে করার জন্য, আরও সহিংস করার জন্য পুলিশের ওই যে আওয়ামী অনুগতরা কিন্তু আবার সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। সুতরাং এই সব বিষয়ে দায়িত্বশীলতার জায়গা থেকে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আগে থেকে তাদের কর্মীদেরকে, যারা কেন্দ্রের দায়িত্বে থাকবে, তাদেরকে যাতে সতর্ক করে, পান থেকে চুন খসলেই যাতে সেখানে পরস্পরের উপর ঝাঁপিয়ে না পড়ে, তাহলে বাকি কাজটা কিন্তু আওয়ামী লীগের যারা পতিত শক্তি
শক্তি আছে তারা তারা এবং পুলিশের মধ্যে যারা আছে তারা কিন্তু বাকি কাজটা সেরে দিবে। এই জন্য সতর্কতার জায়গাটার কোনো বিকল্প নাই। অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ। মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি এই ইস্যুতে কিছু বলতে চাচ্ছেন মনে হলো? না, প্রথম কথা হচ্ছে যে এটা তো আমি আগেই বলেছি জি যে আমি অনেকটা একমত দুদু ভাই এবং আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন। কথা হচ্ছে পুলিশকে স্বার্থে ব্যবহার করা কিংবা প্রশাসনকে স্বার্থে ব্যবহার করার যে পুরানো কৌশল, পুরানো অবস্থান, এটা কিন্তু এখনো রয়ে গেছে আমাদের মধ্যে। বিভিন্ন দলের নেতাদের ইন্টারনাল মিটিং এর বিভিন্ন আলোচনা আমরা শুনেছি। জি তো সেই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে এই পরিবর্তন, এত বড় একটা অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে এই পরিবর্তনটা আসা উচিত। আপনি দেখেন বিএনপি এবং জামাতের মধ্যে এখন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বিএনপি এবং জামাত কিন্তু একসাথে আন্দোলন করেছে, দীর্ঘ সময় তারা নিপীড়ন ভোগ করেছে, বিভিন্ন একই সাথে তারা জেলখানায় ছিল, একই সাথে তাদের লোকেরা মারা গেছে, এবং এর আগে তারা কিন্তু একসাথে সরকারে ছিল। এখন সংঘাতটা যদি সেই পর্যায়ে না যায়, সংঘাতটা যদি সে পর্যায়ে না পৌঁছায়, তাইলে তো এখানে পুলিশের ভূমিকা নিয়ে আমাদের খুব বেশি শঙ্কা থাকার কথা না। এখন পুলিশকে যদি ব্যবহারের একটা মানসিকতা তৈরি হয়, পুলিশকে যদি আপনার নিজ দলের স্বার্থে ব্যবহারের যদি কোনো জি চেষ্টা কেউ করে, তাহলে সেখানে পুলিশের যে দুর্বল জায়গাটা আছে, পুলিশের মধ্যে যদি কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ সন্ধানী, আভাস থাকে, হ্যাঁ, তাহলে সেটা ঘাপটি মেরে থাকা যে চক্র, জি তারা সেই সুযোগ নেওয়ার সুযোগগুলো চেষ্টা তো করবে। সেটা নিবে, চেষ্টা নেবে। এই জন্য আমি যেটা বলতে চাই এই ক্ষেত্রে, যে বিএনপি এবং জামাতের উচিত হবে কোনোভাবেই নির্বাচনে সংঘাতের দিকে না যাওয়া। উচিত হবে কোনোভাবেই আম, পরিস্থিতির যাতে এমন ভাবে না মানে জড়ায়, যেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কঠোর অথবা এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে কিন্তু একটা দ্বিধা আছে, একটা দ্বিধান্বিত ভাব আছে। কারণ দ্বিধান্বিত ভাব হওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে বিএনপি এবং জামাত বা এনসিপি বা আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি। জুলাইতে আমাদের সকলেরই এক ধরনের অবদান, এক ধরনের আন্দোলন সংগ্রামী ভূমিকা ছিল। তো স্বাভাবিকভাবেই পুলিশে যদি এখনো ফ্যাসিবাদী আমলে লোকেরা থাকে, তারা তো স্বাভাবিকভাবে একটু মানসিকভাবে একটা মানে হীনমন্যতায় ভুগবে, এটাই তো জি স্বাভাবিক। কেউ কেউ হীনমন্যতায় ভুগে কারো পক্ষপাতমূলক আচরণ করে বসতে পারে, কেউ কেউ এটাকে সুযোগ সন্ধানী কাজে ব্যবহার করতে পারে, আবার কেউ কেউ যেটা করতে পারে, যেটা কনস্পিরেসি বা এখানে এক ধরনের মানে এমন কাজ করতে পারে যেটা হয়তো দেখা যাবে যে নির্বাচনী পরিবেশটাকে আপনার ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। তো সেই অর্থাৎ জায়গা থেকে আমি যেটা মনে করি যে আমাদের সবাইকেই সহনশীল হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। শামসুজ্জামান দুদু, আবার আপনার কাছে ফিরতে চাই। সুষ্ঠু ভোটের আয়োজনে সরকারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো বর্তমান সরকারের কাছে আপনি কেমন ভূমিকা দেখছেন? না, এখনো পর্যন্ত ঠিক আছে। সরকারের ভূমিকা নিয়ে টুকটাক হয়তো কিছু সমালোচনা করা যেতে পারে, তবে সরকার তো নির্বাচনের নিয়ামক শক্তি না। নির্বাচন কমিশন হচ্ছে নিয়ামক সব শক্তি, মিলিয়ে হ্যাঁ, কিন্তু যখন- সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো থাকে। সরকার পরিচালিত হওয়ার কথা হচ্ছে নির্বাচন কমিশন কর্তৃক। মানে নির্বাচনের যখন শিডিউল ঘোষণা মধ্যে চলে যায়, জি শিডিউল ঘোষণার পরে, তখন সরকার তার আজ্ঞাবহনা, নিয়ন্ত্রণা, তার নির্দেশনা তখন সরকার ফলো করে। কিন্তু সরকার যদি মুখ্য ব্যক্তি হয়ে যায়, তাহলে পরে আবার অনেক সময় বিশৃঙ্খলা দেখা দিতে পারে। জি আবার নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল না হয়, হ্যাঁ, তাহলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। নিজের দায়িত্ব কর্তব্য যদি তারা সঠিকভাবে পারস্পরিকভাবে অনুধাবন করতে না পারে। অনুধাবন করতে না পারে। হ্যাঁ। এখন যে পরিস্থিতিটা আছে, আমার মনে হয় ডক্টর ইউনূসের সরকার এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত দায়িত্বশীল ভূমিকায় পালন করে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে আব্দুল্লাহ ভাই একটা কথা উল্লেখ করেছেন যে নির্বাচনের রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং জামাত ইসলাম, যেহেতু আওয়ামী লীগ নাই মানে এই না যে সে নাই। তারা পার্শ্ববর্তী একটা দেশে অবস্থান নিয়ে নির্বাচন যতটা বিতর্কিত হবে তাদের লাভ তারা মনে করছে, এবং পর্যবেক্ষক মহলও সেটা মনে করে। সেই কারণে তাদের নানামুখী তৎপরতা থাকতে পারে। সেটি মুখ্য রাজনৈতিক দল হিসাবে বিএনপি বা জামাত বা অন্যান্য রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত ছিল, আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা কতটা সতর্ক
এর উপর অনেক কিছু নির্ভর করবে। সেই জন্য এখনো পর্যন্ত সরকারের বিএনপি এবং জামাত মুখ্য রাজনৈতিক দল হিসাবে যতটা সংঘাত বিশৃঙ্খলা মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটির একেবারে এখনো পর্যন্ত কিন্তু দায়িত্বশীল ভূমিকায় তারা পালন করে। না, পাল্টা আক্রমণও কিন্তু খুবই শানিত, খুবই কম, খুবই কৌশলী, কৌশলী এবং এখনো পর্যন্ত ভালো। এই বাকি সময়টা স্যার নির্বাচনের দিন এবং তার পরবর্তী 2-1 দিন, এই সময়টা আগামী 5 দিনকে যদি আমরা আমাকে ওই পরিস্থিতিটা ধরে রাখতে হবে। তাহলে নির্বাচনের মানে সৌন্দর্য বলেন, উৎসব বলেন, এবং বলা যায় যে বিশ্বকে আমরা একটা ভালো কিছু দেখিয়ে দিতে পারি, যে আমরাও পারি। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ওকে। আপনি কতটা আশাবাদী এম আব্দুল্লাহ? সরকারের যে আশাবাদের ভূমিকা, জায়গার কথা তো আগেই বলেছি। নির্বাচন কমিশন, এবারে নির্বাচন কমিশনটা এখনো পর্যন্ত তারা চেষ্টা করছে, তাদের কিছুটা অনভিজ্ঞতাজনিত কিছুটা এটা থাকবেই, কারণ নির্বাচন কমিশনে তো এরা কেউই পূর্ব অভিজ্ঞতা নাই। সে কারণে 2-1টি জায়গায় একটু বিতর্কের জায়গা তৈরি হয়েছিল, কিন্তু সেগুলা তারা অবিলম্বে সেটা সংশোধন করে নিয়েছে। এটা একটা ভালো দিক। যখন অনেকে অনড় অবস্থান নেয়, করেছি, কিন্তু এই নির্বাচন কমিশনের একটা ভালো দিক হচ্ছে তারা যখন যে বিষয়টি সামনে এসছে, যেমন পোস্টাল ব্যালট নিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়ে তারা শুধরে নিয়েছে। এছাড়াও অন্যান্য ইস্যুতেও যখনই বিষয়টা সামনে এসছে তখন এগুলা শুধরে নেওয়ার চেষ্টা করেছে। সাংবাদিকদের ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে, এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, শুধরে নিয়েছে। তো এটা একটা, আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন, যে বাস্তবতাকে মেনে নেওয়ার একটা মানসিকতার জায়গা থাকা দরকার। সরকারের ভূমিকা, আপনি যে সরকারের কথা বলছেন, সরকার তো নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে সরকার, নির্বাচন কমিশন যেভাবে চাইবে সরকার সেভাবে সহায়ক ভূমিকায় থাকবে। এটাই হচ্ছে নির্বাচনী আইন বাংলাদেশের। যদিও এটা অতীতে কখনোই, বেশিরভাগ ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের 3টি নির্বাচন ছাড়া বাকিগুলোতে এটার আমলে নেওয়া হয় নাই। সরকার খবরদারি করার, নিয়ন্ত্রণ করেছে, পুরোপুরি নিয়ন্ত্রণ, একটা বোঝাপড়ার নির্বাচন, পাতানো নির্বাচন হয়েছে, যেগুলো বিগত সময়ে হয়েছিল। কিন্তু বর্তমান সরকার তো এ ব্যাপারে তাদের ডক্টর ইউনূসের আসলে মর্যাদার জায়গাটা এতটা উঁচু, তিনি একটা নির্বাচন, ভালো নির্বাচন দিয়ে যেতে পারলে তার গত 18 মাসের যে নানান উদ্যোগ, অনেক সাফল্য আছে, যেহেতু একটা অস্থির সময়ে দায়িত্ব নিয়েছেন, অনেক ব্যর্থতার জায়গাও চিহ্নিত করলে করা যাবে, কিন্তু তার আলটিমেট তিনি কিভাবে যাবেন, তিনি কি নায়ক হিসেবে বিদায় নেবেন কি না, এটা কিন্তু নির্ভর করবে এই নির্বাচনটা কিভাবে তিনি করে যেতে পারলেন। একটি সুষ্ঠু, তিনি বলছেন ইতিহাস সেরা নির্বাচন করবেন। তো ইতিহাস সেরা নির্বাচন বাংলাদেশের মতো দেশে নানান কারণে হয়তো যেভাবে উনি বলেছেন সেভাবে করা সম্ভব কিনা, একেবারে ত্রুটিহীন নির্বাচন, এটা বাংলাদেশের মতো বাস্তবতায় একেবারেই মানে আমার সন্দেহ আছে। কিন্তু মোটা দাগে যদি নির্বাচনটা বিতর্কহীন হয়, নির্বাচন নিয়ে যদি জনমতের প্রতিফলন দেখা যায়, নির্বাচন নিয়ে যদি বড় ধরনের যারা বিদেশি পর্যবেক্ষক আছে, আন্তর্জাতিক মহল আছে, তাদের কাছে যদি মানে বড় দাগে যদি মনে হয় যে না, নির্বাচনে মোটামুটিভাবে জনমতের প্রতিফলন ঘটেছে, যেমনটি মানে বিশ্বের যে পরাশক্তিগুলো বা যারা এই নির্বাচনের ব্যাপারে বিভিন্ন সময় মতামত দিয়েছে, তারা কিন্তু বলেছে যে আওয়ামী লীগ নাই, এই কারণে আমরা এটাকে, নির্বাচনটাকে আমরা মনে করি না যে এই নির্বাচনের কোনো ক্ষতিগ্রস্ত হবে, বরং জনগণের পার্টিসিপেশনটা কি হলো আমাদের কাছে, আমরা সেইটা দেখতে চাচ্ছি। তো সেই জায়গাটাতে যদি নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ততা থাকে, নির্বাচনের ভোটের দিন যদি মানুষ নিরাপদ বোধ করে যে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা দিয়ে আসতে পারলো, যে দলকেই দেখ না কেন। এবং এবারে নির্বাচনে তো আরেকটি বিষয় আছে, গণভোট আছে, আপনারা জানেন, পাশাপাশি সেটাও একটা জায়গায় গুরুত্ব বহন করে। তো সব মিলিয়ে নির্বাচনের ব্যাপারে সরকারের যে চ্যালেঞ্জটা, সরকারের দায়িত্বের জায়গাটা হলো যে সরকার চায় ভালোই এই নির্বাচনটা শেষ করে তারা যাতে হাসি মুখে বিদায় নিতে পারে। এই জায়গাটা, এই প্রচেষ্টাতে তাদের কমতি থাকার কোনো সুযোগ নাই এবং এত নির্বুদ্ধিতারও কোনো কারণ নাই। সুতরাং তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা, যেমনটি শাহবাগের 2 দিন আগে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সবার মুখে মুখে চলে এসেছিল এই যে নির্বাচন ভণ্ডুল করার জন্য কিন্তু এটা করছে। তো সেখানে কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যের কিছুটা বাড়াবাড়ি ছাড়া সরকার কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে, আমি বলবো যে এত বড় একটা সরকারি কর্মচারীদের যেভাবে তারা নেমেছিল, একেবারে যমুনা, কথায় কথায় এখন যমুনা, কয়দিন গত 16 বছরে কে কয়বার গণভবনের দিকে গেছে, বা শাহবাগ তো পার হইতে পারে না, আর এখন কথায় কথায় যমুনাতে ঢুকে যেতে হবে, শুধু ঘেরাও করলেও হবে না, ঘেরাও কাছাকাছি গিয়ে আবার সেখানে ঢুকে যাওয়ার জন্য চেষ্টা আছে। তো এই জাতীয় বিষয়গুলোর মধ্যেও সরকার কিন্তু
যথেষ্ট আমি মনে করি ভালোভাবেই বিষয়গুলো হ্যান্ডেল করেছে এবং পরিস্থিতি এখন মোটামুটিভাবে যে জায়গায় এসছে সবাই বিশ্বাস করে, যারা এতদিন বলছিল আর নির্বাচন হবে কিনা, ষড়যন্ত্র করতেছে, নাটক করছে, আসলে নির্বাচন হবে না, এরকম আমাদের বহু রতি মহারথী এরকম টকশোর টেবিলে বসে বলেছেন না, তাদের কিন্তু মুখ বন্ধ হয়ে যাওয়ার কথা এর মধ্যে। তো একটা নির্বাচনের জায়গায় তো আমরা চলে এসেছি, সরকার এখন সচেষ্ট আছে ইতিবাচক ভাবেই এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে। অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ। আবার ফিরবো আপনার কাছে, মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে মানে এই পর্ব থেকেই আমরা ছেড়েও দিতে চাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, তো সরকারের ভূমিকা কেমন দেখছেন একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার ক্ষেত্রে? সরকারের ভূমিকাটা আমি বরাবরই বলেছি যে দৃঢ় এবং আরো শক্তিশালী হওয়া দরকার ছিল সরকারের ভূমিকাটা। সরকার একবার বিএনপির চাপে ডান দিকে যায়, একবার জামাতের চাপে বাম দিকে যায়, এনসিপির চাপে তারা স্থবির হয়, এরকম প্রবণতা আমরা দেখেছি। তো আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। গত সপ্তাহে আমার একটা নির্বাচনী প্রচার অভিযান, একটা ডিজিটাল গাড়ি বের হয়েছিল। তো আমরা উদ্বোধন করার কিছুক্ষণ পরই সেটাকে মোবাইল কোর্ট আটকে দেয়। ফেনীতে, ফেনী সদরের যিনি এসি ল্যান্ড, উনি সেটা আটকে দিয়েছেন। আটকে দেওয়ার পরে মিস্টার জসিমউদ্দিন সম্ভবত ওনার নাম, উনি আটকে দিয়েছেন। আটকে দিয়ে বললেন এটা নির্বাচন আচরণ বিধির লঙ্ঘন। আমাদের পক্ষ থেকে ওনাকে জানানো হয়েছে এই ধরনের যান অন্যান্য জায়গায় চলছে, দেশের বিভিন্ন স্থানে চলছে, এটা আচরণ বিধির মনে হয় আপনি যেভাবে ব্যাখ্যা দিচ্ছেন সেটা সঠিক না। উনি নিজে বললেন যে না, আমি এটা আইন জানি, আমি সবকিছু করে উনি আমাদেরকে জরিমানা করলেন এবং বললেন যে এই ধরনের যান, ডিজিটাল যান, কালারফুল যান ব্যবহার করা যাবে না। তো ঠিক আছে, আমরা জরিমানা দিলাম। কিন্তু পরের দিনই আমি দেখলাম যে বিএনপির একটি একই রকম যান অন্য একটি আসনে চলাচল করছে আমাদের জেলাতে। আমি যখন ডিসি সাহেবের নলেজে সেটা দিলাম, আমি ভেবেছিলাম যে তাহলে আমারটা যেহেতু বন্ধ করা হয়েছে, একই সাথে বিএনপিটাকেও বন্ধ করে দিবেন ওনারা এবং একইভাবে ওনাদের বিরুদ্ধে হয়তো একটা শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। কিন্তু অদ্ভুত ব্যাপার যেটা ঘটলো, ওনারা আমাকে বললেন যে যেহেতু ওনারা চালাচ্ছে তাহলে ঠিক আছে, আপনি একটা আপিল করেন। ওনারা আমারটা চালার অনুমতি দিলেন 2 দিন পরে এবং আমাকে আপিল করে আমার জরিমানার টাকাটা রিডিউস করে দিলেন। তো অ্যাপারেন্টলি মনে হবে যেন যে আমরা একটা সুবিচার পেয়েছি, আমাদের বিরুদ্ধে একটা অবিচার হয়েছিল, আমরা একটা ন্যায় বিচার পেয়েছি। কিন্তু বাস্তবে দেখেন, আপনি যদি অন্যভাবে দেখেন, যে যখনই বিএনপি মানে তার যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলো, তখন ওনারা ওইটাকে মানদণ্ড ধরে আমাকে তখন বলছে আপনি চালান। তাহলে আমি যে 2 দিন আমার নির্বাচনী প্রচার অভিযান চালাতে পারলাম না, এটা তো আমার একটা ক্ষতি হলো। দ্বিতীয় হচ্ছে আমাকে যে জরিমানা করা হলো, এটা তো পাবলিকলি ওই 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 ভদ্রলোক যিনি এসিল্যান্ড ছিলেন, উনি কিন্তু একদম আর্মি টার্মি ডেকে, মিডিয়া টিডিয়া ডেকে ওইটাকে খুব ফলো করে প্রচার করলেন। তাহলে আমার তো মান ক্ষুণ্ণ হলো, সম্মান ক্ষুণ্ণ হলো। 2 দিন পরে ওনারা জরিমানা ফেরত দিয়েছেন, আমাকে যান চলাচলের অনুমতি দিয়েছেন, কয়েকদিন পরে আবার ওই এসিল্যান্ডকেও সেখান থেকে প্রত্যাহার করেছেন। এটা সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে মোড অফ ওনাদের যে প্রবণতাটা আমি দেখলাম, সেটা হচ্ছে বিএনপি করার পর ওনাদের কাছে মনে হয়েছে যে না, তাহলে এটা ঠিক আছে। এই যে একটা মানে পার্সিয়ালিটি এবং এই যে একটা মানে এক ধরনের মানে ওনাদের মধ্যে বৈষম্যমূলক আচরণ, এটা কিন্তু সরকারের বিভিন্ন স্তরে, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন তাদের বিভিন্ন স্তরে এটা দেখা যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব হাকডাক করতে পারি, কিন্তু আমরা মনে করি এগুলোকে এখনো আমরা একটা টলারেবল বা টলারেন্সের মধ্যে আমরা রাখতে চাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো ট্রায়াল এন্ড এরর বেসিস ওনারা যাবেন। আমি শুধু বলতে চাচ্ছি যে আমি শুধু বলতে চাচ্ছি ওনাদের মোড অফ অপারেশনসটাই হচ্ছে এরকম যে ওনারা মানে বড় মানে শক্তিশালীদের সমীহ করার একটা মানসিকতা ওনাদের মধ্যে দেখা যাচ্ছে। আর অপেক্ষাকৃত যাদেরকে ওনারা মনে করছেন শক্তি কম, বা আমরা তো একটু স্বাভাবিকভাবে, যেমন আমার আসনে যিনি আমার প্রতিদ্বন্দ্বী, উনি 3 বারের এমপি, ওনাকে দেখলে ডিসি সাহেব স্যার স্যার বলে দাঁড়িয়ে যান। কিন্তু আমাকে তো উনি ধরেন না ভাই হিসাবে সম্বোধন করেন। তো আমি ভাই হিসাবে সম্বোধনে আমি খুব মানে মজা পাই বা আনন্দ পাই, এটা আমি অবলাইজ এটার জন্য। কিন্তু কথা হচ্ছে এই যে ইমব্যালেন্স গুলো আছে, আপনি যিনি প্রবীণ, যিনি একটু সিনিয়র, যিনি একটু বড় দল, শক্তিশালী দলের প্রার্থী, তাকে আপনি সমীহ করবেন, আর যাকে অপেক্ষাকৃত দুর্বল দল মনে হবে বা নতুন প্রার্থী মনে হবে তাকে
10 সেকেন্ড একটু ইন্টারাপ্ট, আপনি যে বর্ণনাগুলো দিলেন এগুলো এরা সবাই কিন্তু এখন নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে না। সরকার কিছুই এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু এখন। না ঠিক আছে, আমি কিন্তু ওনার কাছে যে অভিযোগ দিয়েছি সেটা কিন্তু নির্বাচন কমিশনকেও নোটিশ করেছি আমরা। জি ঠিক আছে, কথা হচ্ছে আমাকে নোটিশ করতে গিয়ে তো আমার নির্বাচনী কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ধরেন আমাকে 3 দিন ধরে ফাইট করতে হলো, আমার জরিমানা আদায় করতে হলো, ফেরত নিতে হলো, আমি ওই যে আপনার এসিল্যান্ড বাউন্টি সাহেব চললো অন্যায় না। করলেন তার বিরুদ্ধে আমার 52 দিন চললো না। তারপরে আমাকে কনসেন্ট্রেশন তো ব্রেক করতে হলো, আমি গণসংযোগ বাদ দিয়ে আমাকে ডিসি অফিস, ইউএনও অফিস দৌড়াইতে হলো, এসপির কাছে দৌড়াইতে হলো, জি আমাকে প্রেস ব্রিফিং করতে হলো। এই জিনিসগুলো আমি বলছি না যে এটা একটা গুরুতর বিষয় হয়ে গেছে, আপ- আমি আপ- বলছি যে দিস ইজ দি সিগনিফিকেন্ট এক ধরনের কি বলবো, পার্থক্য যে এক পার্থক্য ধরনের দুই পক্ষের মধ্যে লক্ষণ, পার্থক্য। জি এক ধরনের লক্ষণ যে এখানে প্রশাসন বা সরকার বা আপনি যাই বলেন নির্বাচন কমিশন, তাদের মধ্যে এক ধরনের লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটাতে তাদের মধ্যে এক ধরনের ঘাটতি আছে, এবং এটা বিভিন্ন জায়গায় ঘটছে। জি জনাব মুজিবুর রহমান মঞ্জু, ছোট্ট করে যদি আপনি একটু বলেন নির্বাচনের কমিশনের সামনে এখন মূল চ্যালেঞ্জটা কি, আর কারা ক্ষমতায় যাবে, যদি একটু আপনার আপনার প্রেডিকশনটা কি? না দেখেন, ক্ষমতায় কারা যাবে এটা নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু জরিপ হয়েছে। হুম, জরিপগুলো জরিপগুলোর অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু জরিপের ফলাফলে দেখা গেছে যে ভোটের পার্থক্যটা কিন্তু খুব কাছাকাছি। এবং আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করছি, আমি একটা জিনিস আপনাকে বলি, ফিল্ড লেভেলে যখন আমরা কাজ করছি কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছেন তারা অপেক্ষাকৃত সিনিয়র, তারা অপেক্ষাকৃত প্রভাবশালী, তারা অপেক্ষাকৃত ধনশালী। আপনি যদি দেখেছেন যে বিএনপির প্রার্থীরা ম্যাক্সিমামই তারা আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সামাজিকভাবে প্রতিষ্ঠিত। জি আর আমরা 11 দলীয় ঐক্যের যে প্রার্থীরা আছি তারা কিন্তু অনেক ক্ষেত্রে নবীন। যেমন আমি জীবনে প্রথম নির্বাচন করছি, জি আর আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি অন্তত 5-7 বার নির্বাচন করেছেন এবং 3 বার উনি এমপি হয়েছেন। জি একবার তো আমি উনার পক্ষেই নির্বাচনও করেছি, জি 2001 সালে উনার পক্ষে আমি নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, তখন তো জামাতের এই সঙ্গে জায়গাটা বিএনপির জোট ছিল। জোট ছিল, এই জি জায়গাটা থেকে বিএনপি অভিজ্ঞতার দিক থেকে মানে এগিয়ে, তার কিন্তু প্রভাব প্রতিপত্তির দিক থেকে এগিয়ে আছে। কিন্তু কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা কথা আছে যে যখনই মানুষ সঠিকভাবে রায় দেওয়ার সুযোগ পায়, নিরপেক্ষভাবে ভূমিকা রাখার সুযোগ পায়, তখন কিন্তু তারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়ায়। যেটা 1991, 96, 2001-এ আপনি 3বার দেখবেন যে ক্ষমতাসীন ইমিডিয়েট যারা ছিল তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে যে বিএনপি তো বিএনপি তো ক্ষমতাসীন ইমিডিয়েট না, ক্ষমতায় ছিল বিএনপি না, তো দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, ছিল প্রশ্নটা না। স্বাভাবিক কারণেই হ্যাঁ, আসবে। বিএনপি কিন্তু দীর্ঘদিন, হ্যাঁ, আমাদের আবার একটা বিরতিতেও যেতে আমি যেটা হচ্ছে, আপনি কি থাকবেন আমাদের সঙ্গে? আ- না, আমি একটু বিদায় নিলে ভালো হয়, কারণ আমি তো জি আপনার জি জি চলাচলের বলুন মধ্যে বলুন, কথা আপনি বলছি। আমি বলুন। লাস্ট কথাটা বলে ফেলি। হ্যাঁ অর্থাৎ বাংলাদেশের মানুষ যখনই রায় দিতে সুযোগ পায় তখনই তারা শক্তিমানদের বিরুদ্ধে দাঁড়ায়। তাদের দৃষ্টিতে যারা শক্তিমান, তাদের দৃষ্টিতে যারা প্রতিপত্তিশালী, তাদের দৃষ্টিতে যারা ক্ষমতাবান। তো আমার কাছে ফিল্ড লেভেলে মনে হয়েছে মানুষের কাছে মানুষ বিএনপিকে ক্ষমতাবান ধরে নিচ্ছে। কারণ সামাজিকভাবে গত 1.5 বছরে বিএনপি রাষ্ট্রীয়ভাবে, তার সামাজিকভাবে বিএনপি একটা শক্তিশালীর জায়গায়, বিশেষ করে আপনি জানেন যে বিএনপির 8,000 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে বিভিন্ন অভিযোগে, রাইট। ক্ষমতা বা প্রভাব দেখানোর অভিযোগে। জি তো এই জায়গা থেকে মনস্তত্ত্বগতভাবে যদি মানুষ ধরে নেয় যে বিএনপি পাওয়ারফুল দল, এবং মানুষ যদি নিরপেক্ষভাবে রায় দেওয়ার সুযোগ পায়, এখানে কিন্তু বিএনপি একটা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকবে। নির্বাচন একদিকে তার কমিশনের প্রার্থীরা, সামনে মূল চ্যালেঞ্জটা কি, আপনি যদি একটু ছোট্ট করে বলেন? ওই তো বললাম, মূল চ্যালেঞ্জ হচ্ছে কাউকে বড় কাউকে ছোট না ভাবা। জি মূল চ্যালেঞ্জ হচ্ছে সাহসিকতার সাথে ভূমিকা নেওয়া। নির্বাচন কমিশনের এখন পর্যন্ত তেমন দৃঢ় সাহসী কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। আবার ফিরবো শামসুজ্জামান দুদু আপনার কাছে। নির্বাচন কমিশনের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? ভালো একটা নির্বাচন দেওয়া, বিতর্কহীন একটা নির্বাচন দেওয়া, মানুষের ভোটাধিকার কোনো রকম বাধা ছাড়াই, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই জিনিসগুলোকে নিশ্চিত করা। কোনো না কোনোভাবে এই বিষয়গুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে পরে তারা চ্যালেঞ্জের মধ্যে পড়বে।
মুজিবুর রহমান মঞ্জু বিরতির আগে যে বড় দলগুলোর প্রতি এক ধরনের আচরণ আর ছোট দলগুলোর প্রতি অন্য ধরনের আচরণ যে অভিযোগটা করেছেন, বিশেষ করে বিএনপির বিষয়ে তিনি সুস্পষ্টভাবে বলেছেন। কি বলবেন আপনি এই ইস্যুতে? না না, এটা করতে পারে। ছোটদের সবসময় অভিযোগ বড়দের প্রতি থাকে। ছোট দলগুলোর তারা সীমিত সামর্থ্যের মধ্যে দল পরিচালনা করে এবং তারা একটা জায়গায় পৌঁছাতে চায়, কিন্তু বাস্তবে কি তারা নিজেরাও স্বীকার করে নেয় তাদের পক্ষে ওই সমর্থন নাই। তো স্বাভাবিকভাবে ইনফিনিটি কমপ্লেক্স বলে যে একটা কথা আছে, সেটা তাদের মধ্যে কাজ করতে পারে। তো যেমন বিএনপি, আওয়ামী লীগ বা জামাত, তো তাদের সামর্থ্যের মধ্যে তারা যতটা করতে পারবে অন্যরা তো তা পারবে না। এমনকি প্রার্থী দিল ব্যক্তি কেন্দ্রিক কিছু প্রার্থী থাকে যারা দলমত নির্বিশেষে অনেক কিছুর ঊর্ধ্বে থাকে, তাদেরকে দল দিয়ে বিচার করা হয় না। কিন্তু মুজিবুর রহমান মঞ্জু সাহেব উনি ছাত্র রাজনীতি থেকে আসা একজন মানুষ, জামাতের সঙ্গে বা শিবিরের সঙ্গে উনি ঘনিষ্ঠভাবে ছিলেন, পরে সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি নতুন পার্টি করেছেন। ওনার বক্তব্য, চিন্তাভাবনা, চালচলন সব কিছুই বলা যায় খুব ভালো। তো সেই জায়গা থেকে তিনি নিজেও প্রার্থী হয়েছেন, তার দলও ইলেকশন করছে, একটা জোট থেকেই করছে। তো তাদের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি, বক্তব্য তো থাকবেই। তো যে কোনোভাবেই হোক বিএনপি, তারপরে ধরা হয় জামাত। কিন্তু একটা প্রচারণা চালানোর চেষ্টা হয়েছিল যে জামাতই এবার বোধহয় ভালো করবে। তা আমি সবসময় বলি, আমাদের প্রশ্ন আছে কে ক্ষমতায় যাবে সেটিতে ফিরবো, তার আগে আমি একটু আমি এই জিনিসটা শেষ করে দিই। জি, তার আগে প্রচারণার ক্ষেত্রে যাই হোক না কেন মীমাংসা হয় ভোটের বাক্সে গিয়ে। তো সেটার জন্য আর খুব বেশি সময় তো অপেক্ষা করার নাই। সেই জন্য আমরা এই সময়টা অপেক্ষা করলে ওদের ভালো হবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ, আপনি কি বলবেন? নির্বাচন কমিশনের সামনে মূল চ্যালেঞ্জটা কোথায়? নির্বাচন কমিশনের সামনে যে সময়টা আছে, এই সময় তো মূলত চ্যালেঞ্জটা হচ্ছে যে তারা একটা শান্তিপূর্ণ পরিবেশ দিবে ভোটারদের জন্য, এটা দিবে। আর পাশাপাশি নির্বাচন চলাকালে, নির্বাচন ভোটের দিন অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, যে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত গ্রহণের একটি চ্যালেঞ্জ। কোথায় কি হলো, নানান প্রধান দলগুলো, প্রতিদ্বন্দ্বী দলগুলো, প্রার্থীরা অনেক ধরনের বিষয় তাদের সামনে নিয়ে আসবে। এটা তারা কিভাবে হ্যান্ডেল করতে পারলো, এই হ্যান্ডেল করার ক্ষেত্রে যদি তারা কোনো ভুল করে তাহলে কিন্তু বিপর্যয়ের একটা আশঙ্কা থেকে যায়। সেই জায়গাটাতে তাদেরকে অত্যন্ত সুচিন্তিত এবং কারো প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে তারা যদি সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু এটার জন্য অনেক ধরনের আমাদের খেসারত নির্বাচনে দিতে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে ফলাফল ঘোষণার সময় এক ধরনের চাপ তৈরি হয় নির্বাচন কমিশনের কাছে। এবারে ফলাফলটা একটু বিলম্ব হবে, এটা আগেভাগেই তারা বলে আসছে। যেহেতু এবারে গণভোট আছে, তারপরে সাধারণ নির্বাচনের মধ্যেও কিন্তু পোস্টাল ব্যালট, প্রথমবারের মতো পোস্টাল ব্যালট আছে, যেখানে সব কেন্দ্র থেকে রেজাল্টটা আসার পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু পোস্টাল ব্যালট গণনা করা হবে সব দলের উপস্থিতিতে। সেটা যোগ করার পরে এই ফলাফলটা নির্বাচন কমিশনের কাছে আসবে। সেই কারণে নির্বাচনের ফলাফল এবারে অনেক বিলম্ব হওয়ার জায়গা আছে। সে তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। এই পরিস্থিতিগুলো নির্বাচন কমিশনকে অত্যন্ত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে তাৎক্ষণিকভাবে তাদের মোকাবেলা করতে হবে। আমার স্মরণ আছে 2001 সালে এম.এ. সাঈদ তখন নির্বাচন কমিশনার, আমি তখন নির্বাচন কমিশন বিটে কাজ করি। তখন দেখেছি যে মধ্যরাতের দিকে আমু তোফাইল সাহেবরা সেখানে গিয়ে যখন দেখছে যে তারা হেরে যাচ্ছে, তখন কিন্তু এম.এ. সাঈদ সাহেবকে, আপনারা জানেন তার বাড়ি গোপালগঞ্জে, তার উপর প্রচণ্ড রকম চাপ তৈরি করেছিল নির্বাচনের ফলাফল ঘোষণা স্থগিত করে, এবং বিভিন্ন জায়গায় ফলাফল জালিয়াতি হচ্ছে, নানান ধরনের উদ্ভট অভিযোগ করে নির্বাচনের ফলাফল স্থগিত করার জন্য সেখানে কিন্তু প্রচণ্ড চাপ তৈরি করেছিল। নির্বাচন কমিশন ঘেরাও করবে এরকম চাপও তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত এম.এ. সাঈদ সাহেব, আমরা পাশে থেকে দেখেছি, তিনি কিন্তু অত্যন্ত শক্তভাবে সে পরিস্থিতি মোকাবেলা করে 2001 সালের সেই ভূমিধস বিজয় ছিল বিএনপি জোটের, সেটা কিন্তু তিনি মানে তরি ঘাটে নিতে পেরেছেন। তো এই জাতীয় পরিস্থিতিগুলো নির্বাচন কমিশন কিভাবে মোকাবেলা করবে, এটার উপর অনেক কিছু নির্ভর করবে। ফলাফলের সময় সবচেয়ে বেশি চাপের মধ্যে পড়ে নির্বাচন কমিশন, সেটাই তাদেরকে দক্ষতার সাথে, সাহসিকতার সাথে, নিরপেক্ষতার সাথে সেটা মোকাবেলা করতে হবে। আপনার কাছে শেষ প্রশ্ন, বিএনপি নাকি জামাত জোট, কে যাবে ক্ষমতায়? এটা বলার তো সময় এখনো আসে নাই, 3 দিন অপেক্ষা করেন। কি আপনার মনে হয়?
না, নানান ধরনের জরিপ আমরা দেখেছি, এই জরিপ কোনোটাই আমি বিশ্বাস করি না, আবার একেবারে উড়িয়েও দিই না, কারণ এবারে তীব্র প্রতিদ্বন্দ্বিতার জায়গা দেখা যাচ্ছে অনেকগুলো, দুটি দলে দুটি পক্ষেরই ডিসঅ্যাডভান্টেজ আবার অ্যাডভান্টেজ দুই দিক থেকেই আছে। তো সেই জায়গাগুলো দেখার জন্য আমাদেরকে বোধহয় আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। যারাই আসে, আমার ব্যক্তিগতভাবে দুই দলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা নেতৃত্বের সাথে পেশাগত কারণে সম্পর্কটা খুবই ভালো। যারাই ক্ষমতায় আসে আমি আশা করি যে দেশটা যাতে ভালোভাবে চলে, মানুষের যাতে আকাঙ্ক্ষার জায়গাটা, যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সংস্কারের যে আকাঙ্ক্ষা, দেশের মানুষে একটু নিরাপদ জীবনযাপনের যে আকাঙ্ক্ষাটা, একটু সহনশীল বাজার ব্যবস্থার যে আকাঙ্ক্ষাটা, এগুলো যদি আমরা দেখতে পাই তাহলে কে ক্ষমতায় থাকলো, এবারে যেহেতু আওয়ামী লীগ নাই, আমাদের খুব বেশি দুশ্চিন্তার জায়গা আমি দেখি। অসংখ্য ধন্যবাদ আব্দুল্লাহ। শামসুজ্জামান দুদু, বিএনপি নাকি জামাত জোট, কে যাবে ক্ষমতায়? ভূমিধস বিজয় লাভ করবে বিএনপি, বাস্তব কারণে। তার 16-17 বছরের না, একেবারে সুদীর্ঘ সময়, 3 যুগ 3 দশক, সরি 3 যুগে ঠিক 3 দশক বলা যায়, তারা লড়াই করছে, সংগ্রাম করছে। বেগম খালেদা জিয়ার প্রয়াণ, আমাদের থেকে চলে যাওয়ার যে আবেগ, সে আবেগ, আর একজন নেতা যিনি বিএনপিকে রক্ষা করেছেন 16-18 বছর ধরে বিভিন্নভাবে, তিনি তারেক রহমান, তার ফিরে আসা, নেতৃত্ব দেওয়া, এই যে আবেগ, এই আবেগগুলো আমার কাছে মনে হয়েছে বিএনপির ভূমিধসের যে আপোষহীনতা, অর্থাৎ বিএনপি কোনোভাবেই গণতন্ত্রের বাইরে যায় না। এই বিষয়গুলো যদি সামনে আসে এবং মানুষের হৃদয় বা মনে কাজ করে, তাহলে পরে বিএনপি ভূমিধস বিজয়ের দিকে যাবে। কিছু কিছু সিটে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জামাতের সঙ্গে, কিছু কিছু সিটে, কিন্তু এই নির্বাচনে কোনোভাবে বিএনপিকে যেভাবে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করছেন বা ইয়ে করছেন, হয়তো বা কিছু উদ্দেশ্য, কোনো কারণ, অথবা নির্বুদ্ধিতা। আমি 73 সালের থেকে, ছাত্র জীবন থেকে এই 54 বছরে যে নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি, সব থেকে সুবিধাজনক অবস্থায় বিএনপি এখন আছে, এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ কোনো বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা যদি তৈরি না হয়, তাহলে এটা ধরে নেওয়া যায় যে 12 তারিখের নির্বাচন এটা বিএনপিকে আগামী দিনে সরকার গঠনের জন্য একটা ক্ষেত্র তৈরি করবে। আপনি কি মনে করেন আব্দুল্লাহ? আপনার কাছে আমি দুদু ভাইয়ের সাথে আমি একটুখানি ভিন্নমত পোষণ করছি। আমার কাছে এবারে মনে হয় না কোনো ভূমিধস বিজয় হবে বিএনপিকে। আমরা গতকাল একটা আড্ডা এগুলো নিয়ে কথা হচ্ছিল, সেখানে আমিও বিএনপিকে এগিয়ে রেখেছি, বিএনপি ক্ষমতায় যাচ্ছে এমনটা আমি সেখানে মন্তব্য করেছি। কিন্তু সেটা যে ভূমিধস বিজয় হবে সেটা আমি অন্তত পক্ষে, আমার কাছে ব্যক্তিগত যে খোঁজখবর যতটুকু রাখি, তাতে ভূমিধস বিজয় বলতে যেটা বোঝায় যে বিএনপি এককভাবে 250টার মতো আসন পেয়ে গেল, এরকমটা, বা 200-র বেশি, 200+ আসন পেয়ে গেল, আমার কাছে কেন যেন মনে হচ্ছে হয়তো সেটা নাও হতে পারে। হ্যাঁ, কিন্তু বিএনপিকে এগিয়ে রাখছি আমি এখনো পর্যন্ত এগিয়ে রাখছি। কিন্তু নানান এগিয়ে রাখা মানে তো 151তেও এগিয়ে রাখা। হ্যাঁ, কিন্তু আপনি কততে এগিয়ে রাখছেন? না, সেটা তো আমি আগেই বলেছি যে সে ধরনের প্রেডিক্ট করা মানে উচিত হবে না, সমীচীন হবে না। আপনি যদি 151তেও বিএনপিকে রাখেন, আপনি জামাতকে কোন পর্যায়ে রাখবেন? না, এই মন্তব্য করা আমার মনে হয় সমীচীন হবে না। কিন্তু এগিয়ে রাখার মানেই তো বুঝতে পারছেন যে, কিন্তু আমার মনে হয় না যে ভূমিধস বিজয় বলতে যা বোঝায় এবারে কোনো পক্ষের সেরকম হবে কি না। মাঠের ঘাটে আমি ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমার সফরে গিয়ে একটু খোঁজখবর রাখার চেষ্টা করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ভূমিধস বলতে যা বোঝায় তা হয়তো হবে না। জামাত একা নির্বাচন করলে 3 থেকে 6টা, বিএনপির সঙ্গে নির্বাচন করলে সর্বোচ্চ 20টা। আন্দোলন সংগ্রামে বিএনপি আর আওয়ামী লীগ, জামাত যে মাঠের দক্ষতা দেখাইছে, সেখানে যদি আমি 3 গুণ আগিয়ে রাখি জামাতকে, অর্থাৎ 30টা সিটে 3 গুণ, তো বিএনপি যদি 200 সিটে আমি ধরি, তো 3 গুণ হলে 600 পাবে, আর ওইটা তো 30টা পাবে। আমি বুঝে শুনে ভূমিধসের কথা বলেছি। কিন্তু প্রথম থেকে আমি আপনার বলে দিই, নির্বাচন 3 থেকে 4 দিন আছে, তারপরে যখন হবে 13 তারিখে ডাকবেন, তখন এটা মিলিয়ে আমরা আবার কথা বলবো। না, কিন্তু যখন মানে বিভিন্ন জরিপগুলো আমরা যে বিষয়টি লক্ষ্য করি, এই জরিপের একটাও বাস্তবোচিত এটা কোনোভাবে ধরা যায় না।
বিএনপির সঙ্গে জামাতের ফারাক দেখানো হয়েছে 1%, 4টা জরিপ হয়েছিল। এটা নিঃসন্দেহে বলা যায় যে এই জরিপেরটা উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। জামাত হেরে যাওয়ার পরেও বলতে পারবে যে যেখানে ফারাক ছিল 1%, সেখানে আমি কি করে 30টা সিট পাই। না, আপনি কি অতীতের যে ভোটের হিসাব, জামাত 7-8%, বিএনপি 35%, ওই হিসাব ধরেই ওই কি হিসেবে আছেন? তো আপনাকে তুলনা দিলাম। হ্যাঁ। আন্দোলন সংগ্রাম না, এবারে করেছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, শুনবো আব্দুল্লাহ সেই আপনার কারণে তারা 2% বাড়ছে, 3% বাড়ছে। তো 3% হলে 30টা সিটটা বুঝিয়ে দিলাম। আর বিএনপি 3% বাড়লে তো 600 সিট হয়। জি, এম আব্দুল্লাহ কি বলবেন এবারে আপনি? নির্বাচনের একটু ভিন্ন তার যে জায়গাটা আমি শুরুতেই বলেছি, এবারে নির্বাচনে 5.5 কোটি যে নতুন নতুন ভোটার, এই ভোটারদের তারাই turning ভোটিং point হবে। প্যাটার্নটা আমাদের কিন্তু জানা নাই। আগে প্রিডিক্ট করা যেত যে আগের নির্বাচনের সাথে কত পার্সেন্ট এদিক ওদিক হতে পারে, কিন্তু এখন আপনি- এবারে এই জায়গাটাতে কি ধরনের প্রভাব পড়বে এটা কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ভোটের মানচিত্র তৈরি হবে। এটা দিয়ে আমরা ভবিষ্যতে হয়তো মোটামুটি ভাবে আমরা প্রিডিক্ট না, করতে কিন্তু পারবো। একটা মানচিত্র কিন্তু হয়ে আছে। আমরা ইউনিভার্সিটিগুলোর দিকে যদি তাকাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা অন্যরকম ফলাফল দেখি। হ্যাঁ, সেটা দেখেছি। সেটা বিএনপি বলছে যে সেটার প্রভাব পড়বে না ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটা যখন হয় তার আগে আমি একটা লেখা লিখেছিলাম। জি। আমার দেশে আমি নিয়মিত লিখি, সেখানে একটা লেখা আমি সেখানে শিবিরের বিজয়ের দিকে সরাসরি না হলেও আমি সম্ভাবনার কথা উল্লেখ করেছি। ওই লেখার নিচে আমার উপর রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিলেন যে আমি এই সেই নানান ট্যাগিং আর কি। তো আসলে আমরা যতটুকু খোঁজ খবর রেখেছিলাম, আমরা এমন রেজাল্টই আমরা সেখানে এখন কি জাতীয় নির্বাচনও আপনি কি সেই নির্বাচনে- খোঁজ খবরই হ্যাঁ, রাখছেন? না, জাতীয় নির্বাচনে হুবহু সে ধরনের প্রভাবই একদম পড়বে। জাতীয় নির্বাচন আর ওই নির্বাচনের মধ্যে কিছুটা পার্থক্যের জায়গা তো আছে, আবার একেবারেই পড়বে না এটা যারা উড়িয়ে দেন তারাও সঠিক করেন না। তো সুতরাং আমি মনে করি যে ভূমিদোষ বলতে যা বোঝায় তা হবে না, নেক টু নেক জায়গা একেবারে না হলেও স্বল্প ব্যবধানের মধ্যে। এবং আমি আশঙ্কা করি যে দলই ক্ষমতায় যাক না কেন, আমি ধারণা করি, কথাটা এইভাবে বলে ফেলা ঠিক হবে কিনা, আমি ধারণা করি 2-3 বছরের মধ্যে বোধহয় আরেকটা নির্বাচন হবে। হ্যাঁ, শামসুজ্জামান দুদু। আমি তো পার্সেন্টেজ গুণে হিসাব করে আপনার বললাম, তারপরে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে না হয় তাহলে আমার রাষ্ট্রবিজ্ঞানে, রাজনীতির কথা বাদ দিলাম, রাষ্ট্রবিজ্ঞানে পড়াই তো ঠিক হয়নি। আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আর এখানে আমি 53 সালতে নির্বাচন দেখে আসছি। তো আমি কখনো কারোর ছোট করে পরিমাপ করি না। তো 71 সালে জামাত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, 47 সালে জামাত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, 24 সালে জামাত আওয়ামী লীগের জন্য দুঃখ প্রকাশ করেছে, সিদ্ধান্ত সবগুলো বিভ্রান্ত। এবারও যে ঘটনাগুলো তৈরি হয়েছে, বাস্তবতা হচ্ছে জামাত সব থেকে পুরাতন রাজনৈতিক দল, সব থেকে ভুল সিদ্ধান্তের দক্ষ, তারা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়। সেই কারণে আমার কাছে বিবেচনায় এসছে যে বিএনপি এবং জামাত কারা ভালো করবে। মাঠের রাজনীতিতে যে যে ঘটনাগুলো আছে, 4 কোটি মনে হচ্ছে জামাতের ছেলেপিলে, 4 কোটি। এটা যেন বিএনপির ঘরে কোনো ছেলে তরুণ নেই, সব বৃদ্ধ, সবাই একেবারে 70-এর ঊর্ধ্ব বয়স। এইসব যুক্তি সঠিক না। হ্যাঁ, কেউ জামাত মাথায় নিয়ে রাজনীতি করে, কেউ বিএনপি মাথায় নিয়ে রাজনীতি করে, কেউ সমাজতন্ত্রের কথা মাথায় নিয়ে, সেই ভাবনা থেকে তার বিশ্লেষণ থাকতে, কিন্তু বাস্তবোচিত ঘটনাগুলো আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলাম যে 18 বছরে কি ঘটনা আছে। বেগম খালেদা জিয়ার একটা ঘটনাই তো প্রমাণ হয়, তার প্রতি শ্রদ্ধা, মানে তারেক রহমানের। আমরা পরস্পরের সমালোচনা করি, কিন্তু ভোটের মুডটা, ভোটের লাইনটা, ভোটের দিকটা কোন দিকে যাচ্ছে, এখন যে দিকে যাচ্ছে সেখানে 1%, 2%, 3% বাড়লে সবারই বাড়বে। তো সেটি কারোর বেড়ে এটা হবে 3টা থেকে 6টা, আর কারো থেকে 3টা থেকে এটা হবে 400। কিন্তু কারো কি ভোট কমার কোনো সম্ভাবনা নাই? হ্যাঁ, আছে। হ্যাঁ, ভোটেই থাকতে পারবে না। এই দেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, তারা রাজনীতি করতে পারছে না। ভোট তো আরও অনেক পিছনের ব্যাপার। আর 71 ভেবে যদি কেউ বাংলাদেশের রাজনীতিতে ভোট দিতে চায়, যারা বয়স্ক, তাদের ভোট তো কমবেই। মানে আমি তরুণকে যারা দেখছি যে 71 দেখে নাই, তরুণরা এটা জানে না, তাদের ওই জন্যে এদের ভোট মনে করছে তা আমরা পেয়ে যাব। কিন্তু যারা বয়স্ক ভোটার, তাদের ভোট তো ওই ঝুলিতে একটাও যাবে না। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সব মিলিয়ে
কেউ একটু আগিয়েছে, কেউ একটু পিছাইছে, এইভাবে না দেখে পারস্পরিক যোগ্যতা, ক্ষমতা, প্রভাব, সিনসিয়ারিটি, এইগুলো যখন আমরা দেখব, তখন আমার কাছে মনে হয় বিএনপি ভূমিধস না। যেমন 91-এর নির্বাচন আওয়ামী লীগ ভাবতেই পারে না। না, তারা মন্ত্রিসভা গঠন করে ফেলছিল, সেটা তো হচ্ছে এখনো- নির্বাচনের আগেই। এখনো অনেকে ওই ভাবনার মধ্যেই আছে। অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদো এবং এম আবদুল্লাহ 50 মিনিটসে এসে অনেক মূল্যবান কথা বলবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই, আক্রমণ পাল্টাক্রমণে কেউ কারে নাহি ছাড়ে। আমার মনে হয় ভোটের ফলাফলেও কেউ কারে নাহি ছাড়ে সেই ব্যবস্থাই হতে যাচ্ছে। বাস্তবতা যাই হোক, দেশের মানুষ চায় 12ই ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং উৎসব মুখর একটি নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের নতুন অভিযাত্রায় সামিল হবে। সেই প্রত্যাশায় শেষ করছি 50 মিনিটস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাই টিভির সঙ্গেই থাকুন।